কি অবস্থা সবার? অ্যাডমিশনের সাধারণ জ্ঞানের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে তুমি যদি আমাকে 20 থেকে 30 মিনিট সময় দাও, সংবিধান থেকে তোমার বিশ্ববিদ্যালয়ে যত ধরনের কোয়েশ্চেন আসতে পারে সব কিছুর আদ্যপান্ত নিয়ে আজকের ক্লাসে আমি তোমাদেরকে বেসিক্যালি শেখাই দিব। ক্লাসের মধ্যেই তোমাকে শেখাই দিব। তোমার কাজ হচ্ছে জাস্ট আমি যেটা বলতেছি সেটা মনোযোগ দিয়ে শুনবা, খাতা কলম নিয়ে বসবা, বাদ বাকি দায়িত্ব আমার। তোমাকে ট্রিক্সের মাধ্যমে ছোটখাটো যেই তথ্যগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এইগুলা একদম ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে, বাসায় বসে একবার রিভিউ করলেই হবে। এবং এটার সবার শেষে আমরা হচ্ছে মক টেস্ট দিব একটা, সেখানে কোয়েশ্চেনগুলো দেখলেই বুঝবা যে সবকিছু তোমার কাছে এখন দুধ ভাত লাগতেছে। ঠিক আছে, শুরু করা যাক। আমরা সময় নষ্ট করবো না একদমই। আমরা এই টপিকের ইম্পর্টেন্সটা কতটা ঢাকা ইউনিভার্সিটিতে আমরা সেটা দেখি। এটা হচ্ছে বিগত 5 বছরের একটা অ্যানালিসিস। হ্যাঁ, বিগত 5 বছরে কতবার হচ্ছে এই টপিকটা থেকে কোয়েশ্চেন আসছে। এভরি সিঙ্গেল ইয়ার আমাদের এই যে বিগত 4 বছর যাবত এই টপিকটা থেকে প্রশ্ন আসতেছে। তার মানে এই টপিকটা আমাদের জন্য একটা 3 স্টার টপিক। ঠিক আছে, একটা 3 স্টার টপিক। অন্যান্য ইউনিভার্সিটিতে তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটি যেহেতু আমাদের মেইন টার্গেট, সুতরাং এইটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা করে কোয়েশ্চেন আমাদের থাকবেই থাকবে। এইবারে আসো আমাদের হচ্ছে লেকচার প্ল্যানটা দেখি। এইখানে আমরা হচ্ছে কি কি শিখবো আজকের ক্লাসে। বেসিক্যালি প্রথমত আমরা হচ্ছে সংবিধানের কিছু বেসিক তথ্য জানবো, এরপরে বাংলাদেশের সংবিধানের কিছু বেসিক তথ্য জানবো, এরপরে বাংলাদেশের সংবিধানের উৎপত্তি সম্পর্কে জানবো। আমরা একটা টাইমলাইনের মাধ্যমে এমনভাবে শিখবো তোমার মাথার মধ্যে গেঁথে যাবে, একদম ভুলবাই না। এরপরে গুরুত্বপূর্ণ বিভাগ, ভাগ বা তফসিল, অনুচ্ছেদ এইগুলা থেকে কোয়েশ্চেন আসে, কত বছর আসছিল এগুলো একটু সূত্রের মাধ্যমে আমরা মনে টনে রাখার ট্রাই করবো। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট আমি ধরাই দেবো। এরপরে গুরুত্বপূর্ণ সংশোধনী আমাদের এখান থেকে কোয়েশ্চেন আসে, কিন্তু এটাও আমাদের জানতে হবে। এরপরে শেষে আমরা একটা মক টেস্ট দিব। ঠিক আছে, ওকে। সো সংবিধান একদম বেসিক থেকে শুরু করতে গেলে সংবিধান জিনিসটা আসলে কি? ধরো একটা দেশ নতুন নতুন তৈরি হয়েছে, বা এরকম একটা সিচুয়েশন তুমি ইমাজিন করো যেখানে কোনো সরকার নাই, বা যেখানে কোনো হচ্ছে তোমার আইন নাই। তাহলে কি হবে? মারামারি, কাটাকাটি, এর জমি দখল, ওর জমি দখল, গুন্ডা, ডাকাত, খুন খারাপি এগুলো চলতে থাকবে। সুতরাং একটা দেশের মধ্যে সম্পূর্ণ আইনানুগ পরিস্থিতি সবকিছু যদি তোমাকে বজায় রাখতে হয়, তাহলে তোমার কি প্রয়োজন? তোমার একটা সরকার প্রয়োজন। এবং সরকারটা কিভাবে গঠিত হবে? সবাই সরকার হইতে চাইবে, তাই না? সেখানেও একটা ঝামেলা। সুতরাং এইটার জন্য আমাদের হচ্ছে সংবিধান প্রণয়ন করা হয়। সংবিধানের কাজ কি? সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের মূল নীতি বা মূল আইন, যেটার উপরে ভিত্তি করে ওই দেশ কিভাবে পরিচালিত হবে, আইনগুলা কিরকম হবে, সরকার ব্যবস্থা কিরকম হবে, কিভাবে ওই সরকারকে আমরা নির্বাচন করব, কিভাবে একটা লোক অপরাধ করলে তার হচ্ছে বিচার কার্য হবে, এই সমস্ত কিছু আমাদের সংবিধানের মাধ্যমে বেসিক্যালি ঠিক করা হয়। সুতরাং একটা সংবিধান একটা রাষ্ট্রের মূল নীতি, এবং সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের বেস। এই সংবিধান সম্পর্কে আমরা কয়েকটা জিনিস একটু সংক্ষেপে এখানে লিখি। দেখো, সংবিধান সম্পর্কে আমরা কি বললাম এইমাত্র মুখে মুখে, সেই জিনিসগুলো আমরা এখানে হচ্ছে লিখি। প্রথমত এই সংবিধান হচ্ছে, এইটাকে বলা হয় হচ্ছে রাষ্ট্রের মূলনীতি। কি বললাম? রাষ্ট্রের মূল যে নীতিগুলো সেখানে এই সংবিধানের মধ্যে থাকে। এরপরে রাষ্ট্রের দর্পণ বলা হয়। কি বললাম? রাষ্ট্রের দর্পণ বলা হয় সংবিধানকে। এরপরে সংবিধান হচ্ছে একদম পূর্ণাঙ্গ, যে আমাদের যে সমস্ত কিছু আইন, রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বেসিক্যালি রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এবং এইখানে একটা জিনিস সংবিধান সম্পর্কে যেটা অ্যারিস্টটল বলেছেন, এটা একটু বোনাস তথ্য, বাট এটা মাথার মধ্যে রাখবা। তিনি বলেন, অ্যারিস্টটল বলেন যে সংবিধান হচ্ছে রাষ্ট্র কর্তৃক, এটা লিখে রাখো, রাষ্ট্র কর্তৃক প্রণীত জীবন পদ্ধতি। কি বললাম? জীবন পদ্ধতি। সংবিধান হচ্ছে রাষ্ট্র কর্তৃক প্রণীত জীবন পদ্ধতি। ঠিক আছে, এই কয়েকটা জিনিস, মূলনীতি, দর্পণ, রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এইটা রাষ্ট্র কর্তৃক প্রণীত জীবন পদ্ধতি। এটা কে বলছেন? অ্যারিস্টটল। ঠিক আছে, এই হলো সংবিধান সম্পর্কে বেসিক। এখন এই সংবিধানটা একটা দেশের এক এক রকম হয়, এইটা তো একটা বেসিক জিনিস আমরা বুঝি। তাহলে কোন দেশের কিরকম হবে সেইটা নিয়ে একটু দেখো। এই জায়গাতে দেখি সংবিধানের প্রকারভেদটা আমরা একটু দেখবো। হ্যাঁ, সংক্ষেপে দেখবো। এইগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আমরা যেহেতু একদম বেসিক থেকে শুরু করতেছি, আমরা এগুলো একটু পড়ি। সংবিধান বেসিক্যালি আমাদের লেখার ভিত্তিতে দুই ধরনের। কি বললাম? একটা হচ্ছে লেখার ভিত্তিতে। মেইন কথা হচ্ছে একটা যেই দেশের মূল নীতি সেইগুলা আমাদের লেখা আছে কিনা কোথাও। যেমন বাংলাদেশে এটা লেখা আছে, প্রিন্টেড কপি তুমি বাজার থেকে আনো না, এইটা। তাহলে বাংলাদেশে লেখা আছে, আবার অনেক দেশে আছে যেখানে লেখা নাই। মানে এটা একটা রীতিনীতির মতো হয়ে গেছে। যেমন আমি একটা অলিখিত বলতে আমি একটা সিম্পল জিনিস বলি, সেটা হচ্ছে একটা মেয়ে একটা সমাজে, আমাদের সমাজে এখনো ওপেনলি সিগারেট খায় না। এই জিনিসটা কোথাও লেখা আছে যে একটা মেয়ে ওপেনলি সিগারেট খাইতে পারবে না, বা একটা ছেলে খাইতে পারবে? সবার জন্যই হচ্ছে ধূমপান করা নিষিদ্ধ, রাইট? বাট এটা কিন্তু অলিখিত একটা নিয়ম সমাজের, যে এইটা কেউ করে না বেসিক্যালি।
ঠিক আছে, এখন পর্যন্ত ওইভাবে মানে কয়েকটা জায়গায় আছে, আমরা এক্সেপশনটা একটু বাদে রাখি, বাট অ্যাকচুয়ালি হয় না। সো এই যে অলিখিত একটা নিয়ম তৈরি হয়েছে, এইটার ভিত্তিতে দুই ধরনের, একটা হচ্ছে তোমার লিখিত, আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনবা, আমি প্রত্যেকটা টপিক আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি এই ক্লাসে যা পড়াবো তোমার মাথার মধ্যে গেঁথে যাবে, শুধু মনোযোগ দিয়ে শুনতে হবে, দ্যাটস ইট, এবং নোট করতে হবে। লিখিত আর একটা হচ্ছে অলিখিত, ঠিক আছে, আরেকটা হচ্ছে অলিখিত। লিখিত সংবিধান যেমন বাংলাদেশের সংবিধান লিখিত, রাইট, তারপর হচ্ছে ভারতের সংবিধান লিখিত আছে, নেপাল ভুটান আশেপাশে যা যা দেখো সবগুলো সংবিধান, পাকিস্তানের সংবিধান লিখিত আছে। এখন অলিখিত সংবিধানের কয়েকটা উদাহরণ দেন তো ভাই। তাইলে হচ্ছে অনেক অলিখিত সংবিধান যেমন হচ্ছে যুক্তরাজ্যের যে সংবিধান সেইটা হচ্ছে আমাদের অলিখিত, নিউজিল্যান্ডের সংবিধান এটা অলিখিত। সো এইরকম যেগুলার হচ্ছে বেসিক্যালি বেশিরভাগ আইনটা লেখা থাকে না সেটা হচ্ছে অলিখিত। এরপরে আরেকটা ব্রাঞ্চ আমরা বের করতে পারি, সেটা হচ্ছে পরিবর্তনের ভিত্তিতে, পরিবর্তনের ভিত্তিতে। কি বললাম? পরিবর্তনের ভিত্তিতে। মানে এইটাকে খুব সহজে পরিবর্তন করা যায় নাকি পরিবর্তন করতে অনেক ঝামেলা হয়? তাহলে এইটার ভিত্তিতে দুই ধরনের, একটা হচ্ছে সুপরিবর্তনীয়, আরেকটা হচ্ছে তোমার দুষ্পরিবর্তনীয়। ঠিক আছে, কি বললাম? একটা সুপরিবর্তনীয় যেটা খুব সহজে পরিবর্তন করা যায়, অনেক বেশি ফ্লেক্সিবল, আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়, যেমন পরিবর্তন করতে হইলে তোমার দেশের বা তোমার পার্লামেন্টের মধ্যে যেই মানুষের প্রতিনিধি থাকে তাদের 2/3 বা মেজরিটি যদি হচ্ছে বলে যে না এটা পরিবর্তন করো তাহলে পরিবর্তন হবে। হুট করে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বললেই পরিবর্তন হবে না। যেমন আমাদের দেশে, কি বললাম? যেমন ওই দুষ্পরিবর্তনীয়, এই যে যেমন বাংলাদেশ, ঠিক আছে, পরিবর্তন করতে হইলে আমাদের 2/3 যে আমাদের জনপ্রতিনিধি আছে, অর্থাৎ হচ্ছে আমাদের যে মেম্বার অফ পার্লামেন্ট, এমপি আমরা যাদেরকে বলি, সংসদ সদস্য, তাদের হচ্ছে 2/3 এখানে অ্যাগ্রি করতে হবে যে এইটা পরিবর্তন, একটা মূলনীতি বা একটা যে কোনো কিছু পরিবর্তন, একটা শব্দ পরিবর্তনের ক্ষেত্রেও আমাদের এই যে 2/3 মানুষের সম্মতি লাগবে। তাহলে এটা দুষ্পরিবর্তন। খেয়াল করো, সংবিধান কি? পূর্ণ জীবন পদ্ধতি। কে বলছে? অ্যারিস্টটল। 2 নাম্বার, নিজে নিজে বলা ট্রাই করবা, নিজে নিজে বলা ট্রাই করবা। এরপরে আমরা কি জানছি? হচ্ছে লেখার ভিত্তিতে দুই ধরনের, একটা লিখিত একটা অলিখিত, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপরে পরিবর্তনের ভিত্তিতে দুই ধরনের, একটা হচ্ছে খুব সহজে পরিবর্তন করা যায়, তার মানে সুপরিবর্তন, আর একটা হচ্ছে পরিবর্তন করতে একটু টাফ, একটু কষ্ট হবে, রাইট? কষ্ট বলতে তোমার একটু প্রসিডিওর আছে, প্রসিডিওরটা একটু কঠিন, তাই এটা দুষ্পরিবর্তনীয়। ঠিক আছে, তার মানে এই দুটা ইম্পর্টেন্ট জিনিস আমরা জেনে গেলাম। এরপরে আমাদের আর যেটা জানতে হবে, আরো কয়েকটা ইম্পর্টেন্ট, মানে আলাদা, মানে এটার বাইরে কিছু তথ্য দেই, সেটা হচ্ছে সবচাইতে বড় যে সংবিধান, সবচাইতে বড় সংবিধান পৃথিবীর, সেটা হচ্ছে তোমার ভারতের সংবিধান, সেটা হচ্ছে ভারতের সংবিধান। এবং এইখানে 395টা অনুচ্ছেদ আছে। ক্যান ইউ ইমাজিন? সবচাইতে ছোট সংবিধান হচ্ছে আমাদের কিসের বলতো? যুক্ত রাষ্ট্র। এখন এই জায়গাতে খেয়াল করতে হবে আমাদের, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই দুইটা কিন্তু আলাদা। এখানে দেখবা মাত্র আমাদের 7টা অনুচ্ছেদ আছে। দেখো কতটা ডিফারেন্স। সবচাইতে বড় ভারতের এটা মনে রাখবা কিভাবে? ভারত সবচাইতে জনবহুল দেশ পৃথিবীর, সুতরাং ওদের সংবিধানটাও অনেক বড়, সবচাইতে বেশি অনুচ্ছেদ এখানে আছে 395টা। এবং যুক্তরাষ্ট্র সবচাইতে ছোট, এটা হচ্ছে মাত্র 7টা। কয়টা? এটা ইম্পর্টেন্ট না, সবচাইতে বড় ছোট এটা জানলেই হয়ে যাবে। এখন যুক্তরাষ্ট্র এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যুক্ত রাজ্য। এই দুইটা কিন্তু ডিফারেন্ট। যুক্তরাজ্য যখন আমরা বলি তখন আমরা বুঝি কি কোনটাকে বলে? তো সেটা হচ্ছে ব্রিটেন। যুক্তরাজ্য যখন বলি আমরা ব্রিটেন। এখন যুক্তরাজ্যের কথা যখন চলে আসছে, এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দেই, বাংলাদেশের সংবিধানের সাথে মিল আছে। বাংলাদেশের সংবিধানের সাথে মিল আছে কোন দেশের সংবিধানের? বলো? যুক্তরাজ্য। ঠিক আছে, যুক্তরাষ্ট্র সবচেয়ে ছোট, যুক্তরাজ্য যেটা রাজ্য ব্রিটেন, সেটার সাথে বাংলাদেশের সংবিধানের একটা মিল আছে। এবং আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে শান্তির সংবিধান। শান্তির সংবিধান বলা হয় জাপানের সংবিধানকে, জাপানের সংবিধানকে। ঠিক আছে, ওকে। সো এই গেল সংবিধান সম্পর্কিত আমাদের যতটুকু বেসিক জানা প্রয়োজন ততটুকু বেসিক। ঠিক আছে, ওকে। সো এখানে আমাদের এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, এই জায়গাটাতে বাংলাদেশের যে সংবিধান সেটা নিয়ে বেসিক এখন জানবো। মনে রাখতে হবে বাংলাদেশের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। ঠিক আছে, তার মানে প্রকারভেদ অনুযায়ী বাংলাদেশের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয় দুইটাই। ঠিক আছে, ওকে। এখন আসো বাংলাদেশের সংবিধান সম্পর্কে আমরা একটু বেসিক তথ্য জানি। খুব ইম্পর্টেন্ট তথ্য দিব এখানে। প্রথম কথা দেখো, বাংলাদেশের সংবিধান, হ্যাঁ, এইটাকে আমরা মাঝে রেখে একটার পর একটা তথ্য এখানে দিয়ে যাই। ঠিক আছে, এটা ভালো হয় নাই।
ওকে, সো শুরু করা যাক। প্রথম কথা, বাংলাদেশের সংবিধান কি? লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। প্রকারভেদ অনুযায়ী লিখিত ও দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। এরপরে আসো, বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানের শুরু হয় হচ্ছে তোমার প্রস্তাবনা দিয়ে, শেষ হয় তফসিল দিয়ে। কি বললাম? শুরু হয় প্রস্তাবনা দিয়ে, শেষ হয় তফসিল দিয়ে। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টা? দেখো, মূলনীতি সম্পর্কে আমাদের একটু ডিবেট আছে। বাংলাদেশের সংবিধান সম্পর্কে আমি ধারাবাহিকভাবে অনেকগুলো তথ্য দিব, একটু খেয়াল করো। বাংলাদেশের সংবিধানের কথা যখন আমরা বলতেছি, এই সংবিধান প্রথম প্রণীত হয় কিন্তু 1972 সালে। 1972 সালে আমরা জানি, রাইট? 1972 সালে বাংলাদেশের সংবিধানটা অ্যাকচুয়ালি তৈরি হয় এবং আমরা বলি 72-এর সংবিধান। এখন আসো, এই যে বাংলাদেশের সংবিধানের মূলনীতি, এই মূলনীতি নিয়ে আমাদের একটু ডিবেট আছে। খেয়াল করো এই জায়গাটাতে, মূলনীতি নিয়ে আমাদের একটু ডিবেট আছে, মানে একটু খেয়াল করতে হবে। বাংলাদেশের মূলনীতি মূলত এই যে 72-এর সংবিধানের চারটা মূলনীতি প্রথম যখন প্রণয়ন করা হয়েছিল। কি কি? এক হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। ধর্ম, এটা আমি অন্য কালি দিয়ে লিখি, বেটার হবে। এক হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। 2 নাম্বার হচ্ছে সমাজতন্ত্র। খেয়াল করো, সমাজতন্ত্র। 3 নাম্বার হচ্ছে গণতন্ত্র। ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র। এবং 4 নাম্বার হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। সো এই হচ্ছে আমাদের 4টা মূলনীতি। এই মূলনীতিটা বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে। খেয়াল করো, এইটা হচ্ছে তোমার 1972, ঠিক আছে? এরপরে আসো, পরবর্তীতে চলে যাই। আমাদের এই মূলনীতিটা 1979 সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে পরিবর্তিত হয়েছে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে পরিবর্তন হয়েছে কত? 1979 সালে। কিরকম পরিবর্তন হয়েছে? এই 1 নাম্বার যেটা ছিল, এইটাকে এখন করে ফেলা হয়েছে, খেয়াল করতে হবে, এইটাকে করে ফেলা হয়েছে হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এরপরে সমাজতন্ত্রকে পরিবর্তন করে করা ফেলা হয়েছে সামাজিক ও, আর উপরে লেখা ভালো ছিল, জায়গা নাই, অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। কি বললাম? খেয়াল করো, এই 2টা পরিবর্তন করা হয়েছে। নিচের 2টা কিন্তু সেম ছিল। 1979 সালে যখন প্রথম পরিবর্তন করা হয় পঞ্চম সংশোধনীর মাধ্যমে, ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে এখানে কি করা হয়েছে? সর্বশক্তিমান আল্লাহর উপরে তোমার হচ্ছে মানে পূর্ণ আস্থা এবং বিশ্বাস। সমাজতন্ত্রকে কোন অর্থে সমাজতন্ত্র বলা হইলো? সমাজতন্ত্রের অর্থ দাঁড় করানো হইলো সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে, ঠিক আছে? বাকি 2টা সেম ছিল। গণতন্ত্র, এটা ছিল 3, এটা ছিল 4। এখন আসো, কি হইল 2011 সালে? খেয়াল করো, 2011 সালে তোমার 15 বা 15তম সংশোধনীর মাধ্যমে কি করা হইল? এই যে 4টা মূলনীতিকে আবার ফিরিয়ে আনা হলো। ফিরিয়ে আনা হলো, ঠিক আছে? এই যে 4টা, তার মানে এই যে এই 2টা ছিল যেটা পঞ্চম সংশোধনীর মাধ্যমে, এইটাকে উঠায় 2011 সালে আবার এই 4টা মূলনীতি তৈরি করা হলো। এরপরে খেয়াল করো, 2024 থেকে বর্তমানে একটা প্রস্তাব করা হলো। আমাদের যে গণভোট হইলো সেইখানে এটা ছিল যে আমাদের কি করা হবে বলতো? আবার এটাকে পরিবর্তন করা হবে। কিরকম? সেটা হচ্ছে এইখানে এই যে 2টা বেসিক্যালি এখানে পরিবর্তন করে আনা হবে, প্লাস এই 2টাও থাকবে। বেসিক্যালি মেন কথা হচ্ছে এই যে 79 যেই ইয়াটা ছিল, যেই 4টা মূলনীতি ছিল, এই 2টা এবং এই নিচের 2টা, এই 4টা এখানে আনা হবে। বাট একটা পরিবর্তন শুধু, বর্তমানে যেটা প্রস্তাবিত বা পরিবর্তিত, কোনটা পরিবর্তন? এইখানে যেমন আমরা দেখছি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, এইটা হবে এখন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এইটা হবে এখন বাংলাদেশি জাতীয়তাবাদ। এম আই ক্লিয়ার? তার মানে যদি তোমার কোয়েশ্চেন আসে যে
আমাদের যে ধর্মনিরপেক্ষ মানে যে 4টা মূলনীতি, পরিবর্তিত মূলনীতি কোনটা বা প্রস্তাবিত মূলনীতি নিচের কোনটা, তখন মনে রাখতে হবে আমাদের হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা, এইটা সামাজিক অর্থনৈতিক হচ্ছে ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র, শুধু সমাজতন্ত্র না, সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। এরপরে আমাদের হচ্ছে গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদ, নট বাঙালি জাতীয়তাবাদ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে পরিবর্তিত হচ্ছে এই 4টা, এই 2টা, এবং এখানে বাঙালির জায়গায় জাস্ট বাংলাদেশি জাতীয়তাবাদ। ওকে, বাট এখন পর্যন্ত এটা কিন্তু পরিবর্তন হয় না। যদি বলে মূলনীতি এখন পর্যন্ত মানে এরকম কোনো কিছু যদি না থাকে যে পরিবর্তিত প্রস্তাবিত, তাহলে কিন্তু মূলনীতি এখনো এই 4টা, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ। ওকে, তার মানে এই মূলনীতির ব্যাপার গেল। এই পরে সংবিধানের আরেকটা বেসিক জিনিস, এইটা একটু মনোযোগ দিয়ে শোনো। এইখানে আমি তোমাদের একটা টেকনিক শিখাই দিই। এই কয়েকটা জিনিস মানে এইখানে হয়তো তোমার হচ্ছে 3টা 4টা 5টা 6টা এই 7টা ডেট যদি মনে রাখো বা 7টা নাম্বার যদি মনে রাখো, এখান থেকে তুমি 1 নম্বর তুমি কমন পাবা। দেখো, খেয়াল করো, কি মনে রাখবো? 5, 7, 11, 12, 13, 17, 18, 153। কি বললাম? খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, 5, 7, 11, 12, 13, 17, 18, 153। 5, 7, 11, 12, 13, 17, 18, 153। ভালোভাবে খেয়াল করো। 5, 7, 10-এর ঘরে 2টা, 5, 7, 11, 12, 13, 17, 11, 12, 13, 17, এরপরে 18, 153। 5, 7, 11, 12, 13, 17, 18, 153। 2, 4, 2 হয়ে গেছে। কয়েকবার নিজে নিজে রিপিট করো, নিজে নিজে রিপিট করো। এইবার আসো আমি তথ্য দিই। সংবিধানে এই যে 5, সংবিধানে নারী সম্পর্কিত বেসিক্যালি এরকম হবে, বানান ভুল লিখতেছি। নারী সম্পর্কিত অনুচ্ছেদ হচ্ছে 5টা, নারী সম্পর্কিত অনুচ্ছেদ 5টা। এরপরে 7, আমাদের সংবিধানের তফসিল হচ্ছে 7টা। এরপরে 11, 12, 13, 17, এটা কি? 11, সংবিধানের ভাগ বা অধ্যায় হচ্ছে 11। এরপরে 12, 11, 12, 13, 17, 11, 12, 13, 17, নিজে নিজে মনে মনে বলো, উচ্চারণ করো। 5, 7, 11, 12, 13, 17, 18, 153। তার মানে 11, 12, 12 কি? সংবিধানের বৈশিষ্ট্য। সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধানের বৈশিষ্ট্য কয়টা? 12টা। এরপরে 13টা কি? পরিচ্ছেদ। সংবিধানের, বাংলাদেশের সংবিধানের পরিচ্ছেদ কয়টা? 13টা। 17টা কি? সংশোধনী, সংশোধনী। 18টা কি? মৌলিক অধিকার সম্পর্কিত অনুচ্ছেদ। কি বললাম? মৌলিক অধিকার সম্পর্কিত অনুচ্ছেদ। 153টা কি? অনুচ্ছেদ। 153টা কি? অনুচ্ছেদ। খেয়াল করতে হবে। আবার আবার নিজে নিজে ক্লাসের মধ্যেই মুখস্থ করবে, এটা বাসায় বসে তো করার জিনিস না। আমার দিকে খেয়াল করো। 5, 7, 11, 12, 13, 17, 5, 7, 11, 12, 13, 17, 18, 153, 5, 7, 11, 12, 13, 17, 18, 153। নিজে নিজে কয়েকবার বললে এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে গেল আমাদের বাংলাদেশের সংবিধান সম্পর্কে যা যা জানা প্রয়োজন ছিল মোটামুটি জেনে ফেলছি। এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, এই যে 18টা হচ্ছে আমাদের মৌলিক অধিকার সম্পর্কিত তথ্য মানে অনুচ্ছেদ আর কি। এই 18টা মৌলিক অধিকার সম্পর্কিত অনুচ্ছেদের পাশে মানে এইটা এখানে হচ্ছে টোটাল 6টা বিদেশি যে নাগরিক, এই বিদেশি নাগরিকদের হচ্ছে মৌলিক অধিকার সম্পর্কিত, মৌলিক অধিকার সম্পর্কিত। কি বললাম? 18টার মধ্যে 6টা হচ্ছে তোমার বিদেশি নাগরিকদের সম্পর্কিত আমাদের, কি বলো, বিদেশি নাগরিক সম্পর্কিত আমাদের হচ্ছে মৌলিক অধিকার। ওকে, সো এই গেল এই টাইমলাইনটা মনে রাখতে হবে। এর আগে আমরা আলোচনা করছি কি নিয়ে? আমাদের হচ্ছে ওই যে ক্লাসিফিকেশন, বাংলাদেশেরটা কোনটা ছিল, দুষ্পরিবর্তনীয় এবং লিখিত। এরপরে আমরা মূলনীতি নিয়ে আলোচনা করছি। এরপরে এটা দেখলাম, আরো কয়েকটা তথ্য আমরা এখানে দিই। আমাদের সংবিধান, বাংলাদেশের সংবিধান, খেয়াল করতে হবে এই তথ্যগুলো থেকেই তুমি 1 মার্ক কমন পাবা, এই তথ্যগুলো থেকেই জাস্ট। এরপরে এখন পর্যন্ত আমরা যাই নাই। এরপরে আমরা একটা জিনিস জানবো, আমাদের একটা জিনিস যখন তৈরি হয়েছে, আমাদের একটা সংবিধান যখন তৈরি হয়েছে, এই সংবিধান তৈরি হওয়ার পরে এর তো একটা রক্ষা মানে একে যে একটা রক্ষা করবে, একটা বাচ্চা হইলে, একটা কুকুরের বাচ্চা হইলে ওর মা ওকে রক্ষা করে। সো আমাদের সংবিধানের রক্ষাকর্তা বা হচ্ছে ব্যাখ্যা যে করবে, হ্যাঁ, তারপরে হচ্ছে বেসিক্যালি হচ্ছে শুধু রক্ষক, যেটাই বলো না কেন, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। কি বললাম? এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। কি বললাম? কোর্ট অফ রেকর্ড। বেসিক্যালি এই যে কোর্ট অফ
কোর্ট অফ রেকর্ড। কেন কোর্ট অফ রেকর্ড বলা হয়? দেখো, শুধু তথ্য জানলে আমাদের মনে থাকে না। অলওয়েজ আমরা হচ্ছে তথ্য শুধুমাত্র না জানি, একটু কনটেক্সট জানলে সেভাবে পড়লে আমাদের ভালো হয়। যেমন আমাদের সংবিধান তৈরি হয়েছে, এখন এর একটা রক্ষা কবচ লাগবে, সেটা কি? সেটা হচ্ছে এই যে সুপ্রিম কোর্ট যে আছে, সুপ্রিম কোর্ট কি বলা হয়, এভাবে করে হচ্ছে কানেক্ট করবা। সুপ্রিম কোর্টে কি বলা হয়? কোর্ট অফ রেকর্ড। কেন কোর্ট অফ রেকর্ড বলা হয়? কারণ এখানে যত রায় আছে, যত ধরনের রায় দেয়া হয়, এই সকল রায় রেকর্ড করে রাখা হয়, লিখিত রাখা হয়। কারণ সুপ্রিম কোর্টের ওই রায়ের বিরুদ্ধে কখনো যদি কেউ যায় তাহলে এটা হচ্ছে অপরাধ। সুতরাং কোর্ট অফ রেকর্ড এটা হচ্ছে সংবিধানের রক্ষাকর্তা, ঠিক আছে? ওকে, এরপরে সংবিধানটা যে তৈরি হইলো বা শুরু হইলো, উৎপত্তি হইলো, সো এই তৈরি হইছে, এখানে ভাষাটা ছিল হচ্ছে ইংরেজি। সংবিধান লেখা হয় ইংরেজিতে, এবং এই যে ইংরেজিতে লেখা হয় এইটাকে তো বাংলায় আমাদের ট্রান্সলেট করতে হবে, তাই না? এই যে বাংলায় অনুবাদ করেন কে? বাংলায় অনুবাদ করেন অধ্যাপক আনিসুজ্জামান। অধ্যাপক আনিসুজ্জামান, কি বললাম? বাংলায় অনুবাদ করেন অধ্যাপক আনিসুজ্জামান। তাহলে আমাদের টোটাল ভাষা হইল কয়টা? সংবিধানের মোট যে ভাষা আমরা দুইটা দেখি, একটা হচ্ছে ইংরেজি এবং এটা হচ্ছে ভাষা, এবং হচ্ছে ইংরেজিটাকে অনুবাদ করেন হচ্ছে আনিসুজ্জামান। এখানে একটা জিনিস মনে রাখো, অধ্যাপক আনিসুজ্জামান ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে সংবিধানকে শাহবাগে রেখে আসছে। কি বললাম? অধ্যাপক আনিসুজ্জামান ইংরেজি থেকে সংবিধানকে বাংলায় অনুবাদ করে সেটাকে শাহবাগ রেখে আসছে। তারপরে শাহবাগ রেখে আসছে মানে কি? আমাদের যে মেইন, মানে একদম প্রথম যে সংবিধান সেটা সংরক্ষিত আছে হচ্ছে শাহবাগে। এটা এই কাজটা কি করছে? আনিসুজ্জামান, ঠিক আছে? মনে রাখবা, আনিসুজ্জামান বাংলায় অনুবাদ করে সেটাকে শাহবাগে রেখে আসছে। এই গেল ব্যাপার। মোট ভাষা হচ্ছে দুইটা। এরপরে আমরা আরো কয়েকটা তথ্য কিন্তু এখানে জানতে পারি বাংলাদেশের সংবিধান সম্পর্কিত। সেটা কি? সেটা হচ্ছে এইটাকে লেখে, এই যে হস্ত, যে হাতে যে লিখে, হাতে লেখা হয়েছিল তখন, হ্যাঁ, হাতে লিখেন হচ্ছে আব্দুর রৌফ। এবং ডিজাইন বেসিক্যালি হচ্ছে প্রচ্ছদ ডিজাইন, হ্যাঁ, প্রচ্ছদ ডিজাইন করেন হচ্ছে জয়নুল আবেদিন। কি বললাম? জয়নুল আবেদিন। এম আই ক্লিয়ার? ওকে, দুঃখিত, বিদ্যুৎ বিভ্রাটের জন্য একটু ঝামেলা হলো মাঝে। আচ্ছা, ঠিক আছে। সো দেখো, আমাদের এই বাংলাদেশের সংবিধান সম্পর্কিত এতটুকু জানলেই ইনাফ হবে। আমাদের এখান থেকে আশা করি কমন পড়বে আমরা যেই তথ্য জানছি। সো এইবার আমরা একটু বাংলাদেশের সংবিধানের হিস্ট্রিটা একটু দেখব, বাংলাদেশের সংবিধানের উৎপত্তি, এবং এইখানে অনেকগুলি ইনফরমেশন আছে যেইগুলো আমাদের বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। সো আমি একেবারে হচ্ছে একটা টাইমলাইন তোমাদেরকে দিব, এই টাইমলাইনটা জাস্ট যদি মাথায় রাখো, এর সাথে সমস্ত ঘটনা তুমি কানেক্ট করতে পারবা, কোনো অসুবিধা হবে না। সো দেখো, প্রথম থেকে আমরা একদম স্টার্ট করি। আমাদের সংবিধান যে এই পর্যন্ত আসছে, এই সংবিধানে আসার একদম প্রথম স্টেপটা ছিল 11 তারিখ, 11 জানুয়ারি। এরপরে এই তারিখটা যায় হচ্ছে 23 মার্চ। এরপরে এপ্রিল মাসে চলে যায়। জানুয়ারি একদম বছরের প্রথম থেকে আমরা শুরু করি, তাই না? জানুয়ারি, মার্চ, এরপরে হচ্ছে এপ্রিল মাসে চলে যায়, সেটা হচ্ছে 10 এপ্রিল। এপ্রিল মাসে তিনটা ঘটনা ঘটে, 3টা এপ্রিলের তারিখ, 11 এপ্রিল। এরপরে আমাদের 17 এপ্রিল, এপ্রিল মাসের কাহিনী শেষ। এরপরে এপ্রিলের যে পরবর্তী মাস, এই মাসটায় কোনো কাহিনী নাই। এরপরে কাহিনী হচ্ছে জুনে, হ্যাঁ, 10 জুন বেসিক্যালি। এরপরে কাহিনীটা হচ্ছে 10 জুন। আমি একবার কিভাবে সংক্ষেপে মনে রাখবা সেইটাও একটু বলে দিব, এভাবে পড়লে কয়েকবার মনে থাকবে। 10 জুন। এরপরে হচ্ছে আমাদের 12 অক্টোবর। এরপরে আমাদের যেটা, সেটা হচ্ছে 4 নভেম্বর। এরপরে 16 ডিসেম্বর, না 14-15 ব্যাপারটাও আছে, 14-15 ডিসেম্বর। এরপরে 16 ডিসেম্বর। সো খেয়াল করো, এই একটা টাইমলাইন যদি মাথার মধ্যে সেট করে রাখতে পারো, সংবিধানের অনেক কিছু তোমার মাথার মধ্যে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। সো দেখো, ফার্স্টলি একদম বছরের শুরু থেকে 11 জানুয়ারি, আমরা সবাই জানি যে শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন করেন তিনি কবে বলতো? 10ই জানুয়ারি। সো তিনি যেদিন হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন করেন, তার পরের দিন অর্থাৎ হচ্ছে 11ই জানুয়ারি থেকে আমাদের কাহিনী শুরু হয়। এরপরে মার্চ, 23শে মার্চ। এরপরে এপ্রিল, খুবই গুরুত্বপূর্ণ মাস এটা আমাদের। প্রথমে হচ্ছে জানুয়ারি, তারপরে হচ্ছে মার্চ, এপ্রিল।
এপ্রিলে 3টা কাহিনী হবে 10, 11, 17, 10, 11, 17, ঠিক আছে? 10, 11, 17, এরপরে জুনে একটা কাহিনী, এরপরে হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। জুনে একটা কাহিনী, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে 11ই জানুয়ারি, 23শে মার্চ, এপ্রিলে 3টা কাহিনী 10, 11, 17 এপ্রিল, এরপর হচ্ছে জুনে একটা কাহিনী শুধুমাত্র, সেটা হচ্ছে 10ই জুন। এরপরে আমাদের হচ্ছে 3টা কাহিনী অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, ঠিক আছে? 12 অক্টোবর, 4 নভেম্বর এবং হচ্ছে 14, 15 ডিসেম্বর এবং 16 ডিসেম্বর। ডিসেম্বরেও হচ্ছে আমাদের 2টা মূলত কাহিনী। সো এইবার আসো আমি হচ্ছে সবগুলো একটু ব্যাখ্যা দিই তোমাদের, একদম ক্লিয়ারলি এইটা মাথায় রাখতে পারলেই তোমার হয়ে যাবে। কয়েকবার নিজে চোখ বন্ধ করে এভাবে মনে করা ট্রাই করো, কয়েকবার মনে করো। 11ই জানুয়ারি, এরপরে হচ্ছে আবার কি মার্চ, 23শে মার্চ, এরপরে হচ্ছে 3টা এপ্রিল তারিখ, সেটা কি 10ই এপ্রিল, 11ই এপ্রিল, 17ই এপ্রিল, এরপরে মে মাসটা বাদে জুন, সেটা কি 10ই জুন, এরপর একটু আবার বড় গ্যাপ, সেটা হচ্ছে 12ই অক্টোবর পর্যন্ত, এরপরে 4 নভেম্বর, মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরপরে হচ্ছে 14, 15 ডিসেম্বর, এরপর 16 ডিসেম্বর, ঠিক আছে? এইভাবে কয়েকবার মনে করা ট্রাই করলে কিন্তু হয়ে যাবে। সো প্রথম যেটা হয়, এই যে 11ই জানুয়ারি হচ্ছে শেখ মুজিবুর রহমান আসার পরের দিন আর কি, এটা কি করা হয় বলতো? অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। কি বললাম? অস্থায়ী সংবিধান আদেশ, হ্যাঁ, অস্থায়ী সংবিধান আদেশ কে জারি করেন? শেখ মুজিবুর রহমান। এরপরে 23শে মার্চ কি করা হয়? 23শে মার্চ হচ্ছে আমাদের যে তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন, খেয়াল করতে হবে, তৎকালীন যে রাষ্ট্রপতি ছিলেন এর নাম ছিল আবু সাইদ চৌধুরী। আবু সাইদ চৌধুরী ইনি কি করেন? ইনি হচ্ছে গণপরিষদ আইন, সরি আমি বানানটা ভুল লিখলাম, গণপরিষদ আইন, ঠিক আছে? কি বললাম? গণপরিষদ আইন জারি করেন। তাহলে প্রথমে হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ, এটা জারি করেছিলেন শেখ মুজিবুর রহমান। এরপরে 23শে মার্চ, 11ই জানুয়ারির পরে মার্চ, ফেব্রুয়ারি বাদে মার্চ, এখানে আবু সাইদ চৌধুরী যিনি তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন, ইনি হচ্ছে গণপরিষদ আইন, আমাদের হচ্ছে গণপরিষদ আদেশ বেসিক্যালি এইটা হচ্ছে জারি করেন, বুঝতে পারছো? এরপরে আসো 10ই এপ্রিল কি করা হয়? এই যে গণপরিষদটাকেই হচ্ছে এখানে প্রথম অধিবেশন বসায়। তাহলে প্রথম অধিবেশন গণপরিষদের, হ্যাঁ, গণপরিষদের প্রথম অধিবেশন। এখন গণপরিষদ জিনিসটা কি, এটা নিয়ে আমি হচ্ছে পরের স্লাইডে আলোচনা করব। এরপরে 11ই এপ্রিল কি করা হয়? 11ই এপ্রিল হচ্ছে সংবিধান, খেয়াল করো এই জায়গাটা ইম্পর্টেন্ট, 11ই এপ্রিল হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটি তৈরি করা হয়। কি করা হয়? সংবিধান প্রণয়ন কমিটি তৈরি করা হয়। এরপরে 17ই এপ্রিল কি হয়? এই যে সংবিধান প্রণয়ন কমিটির এইটার হচ্ছে প্রথম অধিবেশন হয়। এখানে খেয়াল করতে হবে দুইটা জিনিস কিন্তু আমাদের এখানে প্রশ্নে মিক্স করে দিতে পারে। আমাদের সংবিধান আমাদের যে গণপরিষদ সেইটার অধিবেশন হয় 10ই এপ্রিল, প্রথম অধিবেশন, কিন্তু আমাদের যে এই যে সংবিধান প্রণয়ন কমিটি সেটার কিন্তু অধিবেশন হয় তার 7 দিন পরে। আগে গণপরিষদ অধিবেশন হইছে, এরপরে হচ্ছে আমাদের ওই যে সংবিধান প্রণয়ন কমিটির অধিবেশন হয়েছে। সুতরাং আমাদের এটা মেলায় ফেললে হবে না। 10ই জুন কি করা হয় বলতো? 10ই জুন হচ্ছে আমাদের খসড়া সংবিধান অনুমোদন, খসড়া সংবিধান অনুমোদন। 12ই অক্টোবর কি করা হয়? এই যে খসড়া সংবিধান সেটা হচ্ছে কি করা হয় বলতো? গণপরিষদে উত্থাপন করা হয়, ঠিক আছে? 4 নভেম্বর কি করা হয়? 4 নভেম্বর হচ্ছে, আমার এখানে জায়গা থাকলে আরো ভালো হইতো, তোমাদের খাতায় আশা করি জায়গা আছে, না হলে খাতাটা এইভাবে করে উঠাবা। 4 নভেম্বরে কি হবে? 4 নভেম্বর হচ্ছে সংবিধান গৃহীত হয়, এবং এই যে সংবিধান গৃহীত হয়েছে, এই সংবিধান গৃহীত হওয়ার জন্য 4 নভেম্বরকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে সংবিধান দিবস। কি বলি? সংবিধান দিবস। তাহলে বাংলাদেশের সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। 14-15 ডিসেম্বর কি হয়? 14-15 ডিসেম্বরে হচ্ছে আমাদের সবাই স্বাক্ষর করেন। কি বললাম? সবাই স্বাক্ষর করে। 16ই ডিসেম্বর হচ্ছে আলটিমেটলি কার্যকর হয়। এখানে দুইটা জিনিস মনে রাখবা, এক্সামের জন্য ঝামেলা হতে পারে, সেটা হচ্ছে কার্যকর এবং গৃহীত, এই দুইটা শব্দ, ঠিক আছে? একটা হচ্ছে কার্যকর আর একটা হচ্ছে গৃহীত। সো গৃহীত হয়েছে 4 তারিখ, 4 নভেম্বর, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের সংবিধান দিবস। কিন্তু কার্যকর হয়েছে আমাদের বিজয় দিবসে, রাইট? 16ই ডিসেম্বর। সো এইখানে আমাদের দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্টলি আলাদাভাবে জানতে হবে। টাইমলাইনটা জানলে এটা কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা।
তুমি হচ্ছে সবার আগে টাইম লাইনটা মুখস্থ করা ট্রাই করো, মাথার মধ্যে এইটা আনো। 11ই জানুয়ারি, ফেব্রুয়ারি নাই, মার্চ কত 23 মার্চ, এপ্রিলে 3টা তারিখ, 10, 11, 17, এরপরে হচ্ছে আবার মে নাই, জুন আছে, রাইট, সেটা হচ্ছে 10ই জুন। এরপরে আবার তো একটা লম্বা গ্যাপ, এরপরে হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, লম্বা গ্যাপের পরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 12ই অক্টোবর, তারপরে হচ্ছে 4 নভেম্বর, এরপরে হচ্ছে আমাদের 14, 15 ডিসেম্বর, এরপরে সব শেষে 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর হচ্ছে কার্যকর হয় এবং আমাদের যে গণপরিষদ, এই গণপরিষদ বাতিল হয় বা হচ্ছে বিলুপ্ত হয়, গণপরিষদ বিলুপ্ত হয়। এখন আসো আমরা একটু পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা এখানে হচ্ছে দুইটা জিনিস সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে। একটা হচ্ছে এই যে গণপরিষদ, এই যে আইনটা করলো উনি, এই যে আমাদের বিচারপতি তৎকালীন, এবং এখানে যে প্রথম অধিবেশন হইলো, এই গণপরিষদ জিনিসটা সম্পর্কে একটু জানতে হবে, এবং এইখানে যে সংবিধান প্রণয়ন কমিটি, এই জিনিস সম্পর্কে জানতে হবে। মনে রাখতে হবে এই বছরে তোমার ভর্তি পরীক্ষার জন্য কিন্তু এইগুলা ইম্পর্টেন্ট, এই সংবিধান সম্পর্কিত জিনিসপত্র অনেক ইম্পর্টেন্ট, কারণ এগুলো নিয়ে সম্প্রতি অনেক আলোচনা হচ্ছে। যেই বিষয় নিয়ে সম্প্রতি আলোচনা হয় সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস এখানে বলে রাখি, আমরা সব সময় এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করব। কি বললাম? এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা আমরা করব, রাইট। আমাদের হচ্ছে যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট আমরা শুধু সেই জিনিসগুলো পড়বো। বইয়ের মধ্যে অনেক ইনফরমেশন দেয়া থাকে, বইয়ের মধ্যে যত বই দেখো এরা হচ্ছে সেফ থাকার জন্য ইনফরমেশনগুলো দেয় যে ভাই কমন না পড়লে সমস্যা, কিন্তু আমাদের সব ইনফরমেশন প্রয়োজন হয় না, আমরা ফিল্টার করে। এই কাজটা আসলে আমার, ঠিক আছে। এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন, কোন জিনিস ইম্পর্টেন্ট দেখো, কয়েকটা জিনিস এখানে তোমাকে বলে রাখি। কিছু কিছু জিনিস আছে যেটা আমি তোমাকে কোনো ট্রিক্স টিপস দিতে পারবো না, এইটা তোমার বারবার পড়তে হবে, মুখস্থ করতে হবে, কিন্তু একটু বুঝে পড়তে হবে, কনটেক্সটটা জানতে হবে, কনটেক্সটটা আমি বলে দিব, ইম্পর্টেন্সটা আমি বলে দিব যে এইটা ইম্পর্টেন্ট। এক্সাম ওরিয়েন্টেড মানে এই যে বললাম যে চিন্তাটা, এইটা আমি তোমাদের করাই দিব, কিন্তু তোমার কিছু কিছু জিনিস একটু শিখতেই হবে নিজে, এটা মাথায় রাখবা। সুতরাং যে যত টিচার যাই বলুক না কেন, অনেক বেশি এইটা ওইটা এইটা ওইটা এই সমস্ত এগুলো হচ্ছে ভোগাস জিনিসপত্র। কয়েকটা ট্রিক যেখানে দেওয়া যায় সে ওখানেই দিচ্ছে, সবকিছু তোমাকে ট্রিক্স দিয়ে শেখাইতে পারবে না, পসিবল না, পড়াশোনা নিজের করতেই হবে। সুতরাং ক্লাসে আসলে মাথার মধ্যে এইটা একজন টিচারের চিন্তা থাকা উচিত এবং একজন স্টুডেন্টেরও চিন্তা থাকা উচিত, সেটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড যে চিন্তাটা, সেইটা কোনটা ইম্পর্টেন্ট স্টুডেন্টকে সেটা ধরাই দেয়। আমি সেই কাজটাই করতেছি, পরবর্তীতে এই জিনিসটার অ্যাপ্লিকেশনটা দেখবা যে ভাইয়া যে বললো যে সবকিছু আসলে ট্রিক্স দিয়ে বোঝানো সম্ভব না। সো যাই হোক, আমরা হচ্ছে এখানে অধিবেশন, গণপরিষদ জিনিসটা কি সেইটা হচ্ছে আমরা একটু দেখি। সো গণপরিষদ নিয়ে আমরা যখন কথা বলি, বেসিক্যালি গণপরিষদ জিনিসটাকে, গণপরিষদ হচ্ছে এমন একটা জিনিস, বেসিক্যালি এটা একটা সভা। কি বললাম? এটা হচ্ছে এমন একটা সভা যেখানে হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা, দেখো জনগণের নির্বাচিত যে প্রতিনিধি, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যেই সবার মধ্যে থাকে। এই গণপরিষদের উদ্দেশ্য কি হয়? এই গণপরিষদের উদ্দেশ্য হয় হচ্ছে কোনো দেশের গঠনতন্ত্র বা সংবিধান প্রণয়ন করা। একটা দেশ কিভাবে চলবে না চলবে সেই জিনিসপত্র ঠিক করার দায়িত্ব হচ্ছে এই যে গণপরিষদে। এই গণপরিষদে কারা থাকে? যারা নির্বাচিত হয়। এটা বেসিক্যালি একটা সভার মতো। এম আই ক্লিয়ার? এইবার আসো গণপরিষদ সম্পর্কে কিছু এক্সট্রা তথ্য। প্রথমত, টোটাল সদস্য ছিল 403 জন। গণপরিষদের টোটাল সদস্য কতজন ছিল? 403 জন। এরপরে আসো, এই যে গণপরিষদ, এই গণপরিষদের 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটা মাথায় রাখতে হবে। 3 জন ব্যক্তি গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে আমাদের আব্দুর রশিদ, দ্বিতীয় সব এটা দিয়ে আব্দুল হামিদ, এরপরে 3 নাম্বার মোহাম্মদ উল্লাহ। এই আব্দুর রশিদ প্রচুর তর্ক করে, হ্যাঁ, এই তর্ক বাগিস। সো এইভাবে আব্দুর রশিদ, আব্দুল হামিদ, তারপর হচ্ছে মোহাম্মদুল্লাহ। আব্দুর রশিদ, আব্দুল হামিদ, মোহাম্মদুল্লাহ, এর মধ্যে আব্দুর রশিদ তর্ক বাগিস, ঠিক আছে, একটু তর্ক করে। সো এই 3 জন ব্যক্তি আমাদের জন্য জানাটা জরুরি। আব্দুর রশিদ, আব্দুল হামিদ, মোহাম্মদুল্লাহ। নিজে নিজে একবার বলো, আব্দুর রশিদ, আব্দুল হামিদ, মোহাম্মদুল্লাহ, ঠিক আছে, নিজে নিজে একবার বলো। এখানে এই যে প্রথম যে ব্যক্তি, ইনি ছিলেন গণপরিষদের প্রথম সভাপতি। তিনি ছিলেন সভাপতি। মনে রাখতে হবে, এই যে আমাদের গণপরিষদ হচ্ছে হয়েছিল 1971 সালে, 1972 সালে, সরি, এই যে 72 সালে গণপরিষদ বাংলাদেশের প্রথম এবং শেষ গণপরিষদ, প্রথম ও শেষ গণপরিষদ, এটা মাথায় রাখতে হবে। সো প্রথম গণপরিষদের সভাপতি বা শুধু গণপরিষদের সভাপতি বললে আমরা কাকে বুঝবো? আব্দুর রশিদ তর্কবাগীশ। এরপরে আমাদের হচ্ছে আব্দুল হামিদ, ইনি ছিলেন স্পিকার। ইনি ছিলেন কি? গণপরিষদের স্পিকার, মনে রাখতে হবে।
বানান ভুল যাচ্ছে, তোমরা আমার মুখের দিকে বেশি হচ্ছে খেয়াল রাখবা, আমি কি বলতেছি সেটা। গণপরিষদের স্পিকার, ঠিক আছে। মোহাম্মদুল্লাহ ছিলেন গণপরিষদের ডেপুটি স্পিকার, গণপরিষদের ডেপুটি স্পিকার, ঠিক আছে। এটা কিন্তু আমি গণপরিষদের কথা বলতেছি, এটা কিন্তু আমি আমরা যে সংসদের কথা বলছি, সংসদ কিন্তু এখানে এটা না, বুঝতে পারতেছো, এটা কিন্তু গণপরিষদের কথা আমরা বলতেছি। সো এই তিনজন ব্যক্তির নাম আমাদের হচ্ছে গণপরিষদ থেকে, এই কয়েকটা কথাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এর বেশি কিছু আমাদের জানার খুব একটা প্রয়োজন হয় না, ঠিক আছে। ওকে, সো এইবার আসো আমরা হচ্ছে আরেকটা জিনিস সম্পর্কে জানবো, এবং এটা খুব জরুরি, এটা থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটি। সো গণপরিষদ আমাদের হচ্ছে গেল, এটাকে মুছে দিচ্ছি। এরপরে আসো আমাদের কি সংবিধান প্রণয়ন কমিটি, প্রণয়ন কমিটি, ঠিক আছে। সংবিধান প্রণয়ন কমিটি, দেখো সংবিধান প্রণয়ন কমিটি কবে প্রথম অধিবেশন হয় বলো তো? কবে প্রথম অধিবেশন হয় একটু খেয়াল করো, 17ই এপ্রিল। এটা গঠন করা হয়েছে কবে? 11ই এপ্রিল, ঠিক আছে। 10 তারিখ হচ্ছে গণপরিষদের প্রথম, 10ই এপ্রিল হচ্ছে গণপরিষদের অধিবেশন, পরদিনই হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটি তৈরি করা হয় 34 সদস্য বিশিষ্ট। কি বললাম? 34 সদস্য বিশিষ্ট। খেয়াল করতে হবে আমাদের যেই সংবিধানের যে জনক, সংবিধানের যে স্থপতি, সংবিধানের যে রূপকার, গণপরিষদ, এই যে সংবিধান প্রণয়ন কমিটির যে প্রধান বা যে সভাপতি, এই পুরা ব্যক্তি কিন্তু একজন। তিনি কে বলতো? তিনি কে বলতো? তিনি হচ্ছে আমাদের ডক্টর কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন, ঠিক আছে। 34 সদস্যের মধ্যে তিনি ছিলেন সভাপতি এবং একমাত্র নারী সদস্য, এইটা থেকে বহুবার কোশ্চেন আসছে, একমাত্র নারী সদস্য বেগম রাজিয়া আক্তার বানু, বানুটা শেষে, হ্যাঁ, বানুটা আগে না, বেগম রাজিয়া আক্তার বানু। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট, বিদেশি, সংবিধান প্রণয়ন কমিটিতে বিদেশি ছিলেন হচ্ছে একজন, সেটা হচ্ছে আই গাথরি। কি বললাম? আই গাথরি, ইনি ব্রিটিশ একজন আইনজীবী ছিলেন, ঠিক আছে। তাহলে বিদেশির নাম এই যে এই লোকটা, এই কয়েকটা তথ্য আমাদের জানলেই হয়ে যায়, ঠিক আছে। প্রথম নারী মানে একমাত্র নারী ছিলেন হচ্ছে রাজিয়া আক্তার বানু, প্রধানকে বা সংবিধানের জনককে ডক্টর কামাল হোসেন, সদস্য কয়টা? 34টা, এবং হচ্ছে বিদেশিকে আই গাথরি। এখন এখানে আরেকটা তথ্য আমরা একটু মাথার মধ্যে রাখবো, সেটা হচ্ছে এখানে একমাত্র যেই বিরোধী দলীয় নেতা ছিল, একমাত্র বিরোধী দলীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। কি বললাম? সুরঞ্জিত সেনগুপ্ত, ঠিক আছে, সুরঞ্জিত সেনগুপ্ত। এবং এনার যে পার্টি সেটার নাম ছিল এনএপি। বাকি 33 জন কিন্তু আওয়ামী লীগের ছিল, বাট এনার পার্টির নাম ছিল এনএপি, যেটা হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি। কি বললাম? ন্যাশনাল আওয়ামী পার্টি, ওটা ছিল আওয়ামী লীগ, বাট এটা হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি। এবং সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু একমাত্র ব্যক্তি যে এই যে আমরা বললাম যে 14-15 ডিসেম্বর যে স্বাক্ষর হয়েছে আমাদের যে সংবিধানে, এইখানে কিন্তু তিনি স্বাক্ষর করে নাই, স্বাক্ষর করেননি এরকম একমাত্র ব্যক্তিকে, সেটা হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। তার পার্টির নাম কি ছিল? ন্যাশনাল আওয়ামী পার্টি, ঠিক আছে। তাহলে কমিটি এবং গণপরিষদ থেকে আমাদের এই তথ্যগুলো জানলেই মোর দ্যান ইনাফ হয়ে যায়। এইবার আমরা কোথায় চলে যাব বলতো? এইবার হচ্ছে আমরা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় চলে যাব, সেটা হচ্ছে আমাদের সংবিধানের ভাগ, তফসিল, অনুচ্ছেদ। অনুচ্ছেদ থেকে গত বছরও প্রশ্ন আসছে, সুতরাং এভরি ইয়ার আমাদের এই অনুচ্ছেদগুলো খুব ভালোভাবে জানতে হবে। সবগুলো অনুচ্ছেদ জানতে হয় না, কিছু কিছু অনুচ্ছেদ ঘুরে ফিরে প্রশ্ন, মানে অনুচ্ছেদ থেকে ঘুরে ফিরে প্রশ্ন হয়, আমরা সেইগুলো একটু জানবো। আমি তোমাদের দেখাই দিব কোন কোন অনুচ্ছেদ ইম্পর্টেন্ট। তার আগে আমরা জানি সংবিধানের ভাগ কয়টা? 11টা। আমরা তখন পড়ছি, আমরা কি পড়ছি একদম প্রথম দিকে? সূত্রটা মনে আছে? সূত্রটা মনে আছে? 5, 7, 11, 12, 13, 17, 18, 153। তারপরে 11টা ছিল আমাদের ভাগ, কিন্তু এগুলো বারবার রিভিউ করতে হবে, বারবার কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের ভাগ কয়টা বলো তো? আমাদের ভাগ হচ্ছে 11টা। সো এই 11টা ভাগ আমরা হচ্ছে কিভাবে মাথার মধ্যে রাখতে পারবো একদম সিরিয়াল অনুযায়ী প্রথম থেকে, সেইটার একটা সূত্র দেয়া আছে। সূত্রটা কি? প্রজামূলেই মৌলিকে নিয়াবিনী, মহাকর্মে সংবিধানে বিবিধ। সো আমরা এতটুকু একবার মনে রাখবো, প্রজামূলেই মৌলিকে নিয়াবিনী, এরপরে মহাকর্মে সংবিধানে বিবিধ। কি বললাম?
প্রজামূলেই মৌলিকে নিয়াবিনী, প্রজামূলেই মৌলিকে নিয়াবিনী, একবার নিজে নিজে বলা ট্রাই করো, উচ্চারণ করা ট্রাই করো। প্রজামূলেই মৌলিকে নিয়াবিনী, প্রজামূলেই মৌলিকে নিয়াবিনী। এরপরে হচ্ছে মহাকর্মে সংবিধানে বিবিধ, মহাকর্মে সংবিধানে বিবিধ, মহাকর্মে সংবিধানে বিবিধ। এইবার প্রজামূলেই মৌলিকে নিয়াবিনী, মহাকর্মে সংবিধানে বিবিধ কয়েকবার এভাবে লিখো, পড়ো, মাথার মধ্যে সেট হয়ে যাবে। দেখো প্রথমে কি হচ্ছে, সংবিধানের যে একদম প্রথম ভাগ, এইটা 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে, এই যে 11টা আমার ভাগ। সো প্রথম ভাগ, এখান থেকে প্রশ্ন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল যে মৌলিক অধিকার এটা হচ্ছে কয় নাম্বার অনুচ্ছেদ ছিল। সো এইটা কিন্তু মানে কয় নাম্বার ভাগে বা হচ্ছে সংবিধানের কয় নাম্বার হচ্ছে তোমার ভাগে বা অধ্যায়ে তোমার হচ্ছে এটা হচ্ছে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়। সো এইটা কিন্তু প্রশ্ন আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে। সো দেখো প্রথম যে ভাগটা সেটা হচ্ছে প্রজাতন্ত্র, কি বললাম, প্রজাতন্ত্র। এরপরে মূলেই মানে হচ্ছে তোমার মূলনীতি, 2 নাম্বার যে ভাগ সেখানে আলোচনা করা হয় মূলনীতি। এরপরে 3 নম্বরে মৌলিক অধিকার, মৌলিক অধিকার। 4 নম্বরে হচ্ছে নির্বাহী বিভাগ, এইটা 5 নম্বরে। আতে কি নিয়াবিনীর আতে হচ্ছে আইন বিভাগ। এরপরে বর্ষে এটা কি বিচার বিভাগ। এরপর এই যে পরবর্তী যে নিটা, এটা কি নির্বাচন সংক্রান্ত, ঠিক আছে। এরপরে এই যে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, মহা, দেখো এখানে লিখি মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। এরপরে কর্ম বিভাগ, ঠিক আছে, ওকে। এরপরে দেখো সংবিধানে বিবিধ, সংবিধানে মানে হচ্ছে আমার কি বলতো সংবিধান সংশোধন, সংবিধান সংশোধন। এরপরে হচ্ছে বিবিধ, বিবিধ বলতে নানা প্রকার, অ্যাকচুয়ালি নামটাই বিবিধ। তোমার হচ্ছে 11তম ভাগ হচ্ছে বিবিধ, এখানে নানান ধরনের সম্পত্তির মালিকানা, হাবিজাবি সম্পত্তি রিলেটেড যে জিনিসপত্র এগুলো আলোচনা করা হয়। তাহলে প্রজামূলেই মৌলিকে নিয়াবিনী, মহাকর্মে সংবিধানে বিবিধ। সো এই একটা জিনিস মনে রাখলে তোমার হচ্ছে কয় নাম্বার কোনটা এভাবে গুনে নিবা। যে যদি বলে ধরো বললো হচ্ছে তোমার এই যে নির্বাচন নিয়ে হচ্ছে কোন জায়গায় আলোচনা করা হয়, তখন তুমি হচ্ছে ইয়া করবা প্রজামূলেই মৌলিকে, খেয়াল করো, প্রজামূলেই মৌলিকে নি আ বি নি। তার মানে হচ্ছে তোমার এটা 5 আর 2 7 নাম্বারে পৌঁছায়। তার মানে হচ্ছে এই যে তোমার নির্বাচন যেটা, এটা হচ্ছে 7 নাম্বার যে বিভাগ বা ভাগ বা হচ্ছে অধ্যায়, সেখানে সংবিধানে আলোচনা করা হয়। এই হচ্ছে ব্যাপার। এরপরে আসো আমরা হচ্ছে ভাগের ব্যাপারটা তো গেল, এরপরে আসো হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো এই জায়গাতে তোমাকে একটু দেখাই দিই, এগুলো থেকে কোয়েশ্চেন আসে। প্রথমত প্রথম যে ভাগটা সেটা হচ্ছে মৌলিক অধিকার। প্রথম ভাগটা নিয়ে হচ্ছে আমাদের, সরি এটা তো মৌলিক অধিকার না, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের প্রজাতন্ত্র। হ্যাঁ, প্রথম ভাগটা তো মৌলিক অধিকার না, প্রথম ভাগটা হচ্ছে প্রজাতন্ত্র। এটা ভুলে দেওয়া আছে, এই মানে দুইটা হচ্ছে কপি পেস্ট হয়ে গেছে, বেসিক্যালি এখানে কপি পেস্ট হয়ে গেছে, দেখছো এইটা অসুবিধা হয়ে গেছে, সরি, এটা একটু হচ্ছে কপি পেস্ট হয়ে গেছে। বাট ভাগগুলা, দ্বিতীয় ভাগের নামগুলো তোমরা ক্লিয়ার করে ফেলবা, আমি আর এখন ক্লাস মাঝখান থেকে না কাটি, ঠিক আছে। এখানে ভাগগুলোর নাম এইমাত্র আমি বলছি। সো প্রথম কথা, প্রথম ভাগে হচ্ছে আমাদের আলোচনা করা হয় হচ্ছে এই যে এই 7টা অনুচ্ছেদ, এই 7টা অনুচ্ছেদ মানে 7টা পুরোপুরি না, 1 2 2 ক 3 4 এবং 7, এই প্রথম ভাগের এগুলো সব ইম্পর্টেন্ট। স্পেশালি মনে রাখবা হচ্ছে আমাদের এই যে এটা হ্যাঁ 7 ক, সংবিধান বাতিল, স্থগিকরণ ইত্যাদি অপরাধ, এই ধরনের জিনিসপত্র নিয়ে আলোচনা হয়েছে। সো এইটাকে একটা স্টার দিব আমরা, ঠিক আছে। রাজধানী এটা 5 নাম্বার, বাংলাদেশের রাষ্ট্র ধর্ম এটা হচ্ছে 2 এর ক, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, সীমানা তো 2 ধরনের হয়, একটা স্থল একটা হচ্ছে জল। তার মানে ওই 2 থেকে এই 2 মনে রাখতে পারো যে দ্বিতীয় অনুচ্ছেদ। প্রথম তো প্রজাতন্ত্র হবারই কথা, এরপরেই হচ্ছে আমরা অনেক ধর্ম সেন্সিটিভ, সুতরাং 2 এর ক এরা ধর্ম আসে, এরপরে 3 নম্বরে, এরপরে 3 নম্বরে আমাদের রাষ্ট্রভাষা। এটা কিন্তু বিসিএস আসছিল, এটা কিন্তু বিসিএস আসছিল। এই জায়গাতে আমি যেগুলো অ্যাড করছি এইগুলা স্লাইড তো তোমাদের দিয়ে দিব, এরপরে হচ্ছে এই স্লাইড থেকে এইগুলা পড়লেই তুমি এখান থেকে 100% কমন পাবা। আমি একদম বেছে বেছে এইগুলা রাখছি, আমার বিশ্বাস এখান থেকে তুমি কমন পাবা, ঠিক আছে, ওকে। এরপরে দেখো আমাদের এই জায়গাতে 8 9 10 11 12, 8 হচ্ছে মূলনীতি, 9 হচ্ছে জাতীয়তাবাদ, 10 হচ্ছে সমাজতন্ত্র, 11 শোষণ মুক্তি, এরপরে হচ্ছে সমাজতন্ত্র শোষণ মুক্তি হচ্ছে 10, 11 গণতন্ত্র, 12 হচ্ছে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। এইগুলো একটু মনে রাখতে হবে। 8 থেকে 12 পর্যন্ত
মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, তারপরে হচ্ছে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং স্বাধীনতা। এইগুলো একটু সুন্দর করে মনে রাখবা, এই চারটাকে আমি স্টার দিব, এই চারটাকে আমি স্টার দেবো, ঠিক আছে। এরপরে 17 নম্বর, এইটাও 3 স্টার, আমাদের হচ্ছে অবৈতনিক হচ্ছে বাধ্যতামূলক শিক্ষা, একদম 3 স্টার। এরপরে আসো আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের যে পৃথকীকরণ, এইটা 2 স্টার দিয়ে পড়বা। এরপরে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নিগোষ্ঠ সম্প্রদায়ের স্বীকৃতি, সংস্কৃতি আর কি, এইটাও 2 স্টার দিয়ে আমরা হচ্ছে পড়বো। এরপরে আসো 3 নাম্বার ভাগে আইনের দৃষ্টিতে সমতা, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপরে 28 নাম্বার, এটাও খুব ইম্পর্টেন্ট, ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য করা যাবে না। এরপরে সবার শেষে হচ্ছে আমাদের যেটা চিন্তা এবং বাক স্বাধীনতা, 39, এটাকে 3 স্টার দিয়ে পড়বা। ধর্মীয় স্বাধীনতা, এটা 2 স্টার দিয়ে পড়বা। এরপরে আসো আমাদের হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, এটা খুব ইম্পর্টেন্ট, 3 স্টার। যে রাষ্ট্রপতি যে নিয়োগের ব্যাপারে কত নাম্বার অনুচ্ছেদে বলা আছে, সেটা হচ্ছে 4th ভাগে, সংবিধানের 4th ভাগে 48 নাম্বার অনুচ্ছেদ। এরপরে আমাদের আর যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 52 নাম্বার, রাষ্ট্রপতি নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, রাষ্ট্রপতির অভিশংসন, তাহলে 48 এবং 52 এই দুইটা অনুচ্ছেদ কিন্তু স্পেশালি মনে রাখতে হবে। এরপরে আসো অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ, এইটাও খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি সম্পর্কিত যে এই যে তিনটা, এই তিনটা খুব ভালোভাবে মাথায় রাখবা, 48, 52, 53, 48, 52, 53, ঠিক আছে। অভিশংসন 52, এটা নির্বাচন, 52 অভিশংসন, 53 হচ্ছে অসামর্থ্যের কারণে অপসারণ। এরপরে 5ম বিভাগ, এখানে আসা হচ্ছে আমাদের যেইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সংসদের অধিবেশন, এই যে এইটা একটু 2 স্টার দিয়ে পড়লেই হবে। এরপরে আসো 6ষ্ঠ থেকে কোনটা পড়বা, 6ষ্ঠ থেকে বেসিক্যালি 11তমর মধ্যে আমি চাই তুমি সবগুলাই একবার করে পড়ে যাবা, ঠিক আছে। সবচাইতে ইম্পর্টেন্ট কোর্ট অফ রেকর্ড বলা হয়, সুপ্রিম কোর্টকে আমরা শিখছি, এটা কয় নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী, 108 নাম্বার। বিচারক নিয়োগ 95, সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো। বিশেষ করে এই দুইটা একটু হচ্ছে 3 স্টার দিয়ে পড়বা, এই দুইটা হচ্ছে 3 স্টার দিয়ে পড়বা। সংবিধান সংশোধন করা হয় 142 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী, এটা খুব ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক চুক্তি বা হচ্ছে আমার এই যে 48 নাম্বার, বেসিক্যালি আন্তর্জাতিক চুক্তি বা হচ্ছে আমাদের যে বৈদেশিক বিষয় বলি, সেইগুলো হচ্ছে 145-এর ক। সো এইটা খুব বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারতেছো। সো এই কয়েকটা জিনিস আমাদের পড়লেই হয়ে যায়, এর বেশি কিছু। জরুরি অবস্থাটাও ইম্পর্টেন্ট, জরুরি অবস্থাও ইম্পর্টেন্ট, বেসিক্যালি এই যে বলতে বলতে সবগুলোই দাঁড়ায় গেল। সো এই কয়েকটা জিনিস যদি আমরা পড়ি, এখান থেকে আমরা ডেফিনেটলি কমন পাবো। অনুচ্ছেদের ব্যাপার গেল, তোমরা স্লাইড থেকে একবার দেখে নিবা। এবার হচ্ছে আমাদের তফসিল, এবার 7টা তফসিল, আমরা হচ্ছে তফসিলগুলো একটু দেখি। এখানে হচ্ছে প্রথম যে 4টা তফসিল, এই 4টা তফসিল হইলেই হবে। এই যে শেষের 3টা তফসিল, এই 3টা তফসিল আমাদের প্রয়োজন নাই, এইগুলা হচ্ছে বেসিক্যালি স্থগিত ঘোষণা করা হয়েছে। এই যে জুলাই অভ্যুত্থানের পরে এইগুলা হচ্ছে স্থগিত ঘোষণা করা হয়েছে। তার মানে এই 4টা যেটা, এই 4টা হচ্ছে আমাদের জন্য জানতে হবে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিলুপ্ত তফসিল কোনটা, সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, এটা হচ্ছে বিলুপ্ত তফসিল। প্রথম কি অন্যান্য বিধান সত্ত্ব কার্যকর আইন, এরপরে 3য় তফসিল শপথ ও ঘোষণা, এরপরে 4র্থ তফসিল ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী, এইটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এইটা এসে যাইতে পারে। দেখো ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী, এইটা হচ্ছে 4র্থ তফসিলে, এটা এসে যাইতে পারে, ইম্পর্টেন্ট। এরপরে দেখো এই যে বিলুপ্ত কোনটা, এই যে এই দুইটা খুব গুরুত্ব দিয়ে পড়বা। তফসিল জিনিসটা কি সেটা একটু সংক্ষেপে বলা হয়নি। তফসিল হচ্ছে অনুচ্ছেদভুক্ত নয় এরকম কিছু প্রতিবিধান, যেগুলা হচ্ছে আমাদের অনুচ্ছেদের বাইরে থাকে, বাট এইগুলা বিভিন্ন ব্যাখ্যার কাজে আলাদাভাবে ইউজ করা হয়, এইগুলো। সো এরকম 7টা তফসিল, ঠিক আছে। বিলুপ্ত তফসিল হচ্ছে 1টা এবং স্থগিত তফসিল হচ্ছে 3টা। মনে রাখতে হবে বিলুপ্ত তফসিল 1টা, স্থগিত হচ্ছে তফসিল বর্তমানে 3টা। এখন আসো আমরা হচ্ছে সংশোধনীর ব্যাপারে একটু কথাবার্তা বলি। সংশোধনীগুলো ইম্পর্টেন্ট, আমাদের সবচেয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দাগাই দেবো। আমাদের প্রথম সংশোধনী হয়, তার আগে কিছু বেসিক তথ্য এখানে বলে নেওয়া ভালো। আমাদের প্রথম সংশোধনী হয় হচ্ছে 1973 সালে, শেষ সংশোধনী হয় হচ্ছে 2018 সালে, ঠিক আছে। এরপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালীন, মানে থাকাকালীন ক্ষমতায় যে সংশোধনী হয় সেটা হচ্ছে 5ম সংশোধনী। এরপরে বেগম খালেদা জিয়া, এনার সময় যে সংশোধনী হয় সেটা হচ্ছে 14 বা হচ্ছে 14তম। এরপরে যে সংশোধনী সম্প্রতি কিছু অনুচ্ছেদ বা হচ্ছে যেখানে কিছু বিধান, অনুচ্ছেদ না, বেসিক্যালি কিছু বিধান হচ্ছে বাতিল করা হয়, সেটা হচ্ছে 15তম সংশোধনী, ঠিক আছে। সেটা হচ্ছে 15তম সংশোধনী। 15তম সংশোধনীর মাধ্যমে কি করা হয়েছিল বলতো, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে হচ্ছে তত্ত্বাবধায়ক, এটা আসছিল
তত্ত্বাবধায়ক যে সরকার ব্যবস্থা সেটা হচ্ছে বাতিল করা হয়েছিল, ঠিক আছে। সো এখানে এটা দেয়া আছে, দেখো এটা উল্টা দেয়া আছে, প্রথম থেকে হচ্ছে এখানে এই পর্যন্ত যেগুলো ইম্পর্টেন্ট আমি এবার দাগায় দিচ্ছি। পঞ্চম সংশোধনীটা পড়বা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পঞ্চম সংশোধনীর মাধ্যমে কিন্তু আমাদের ওই যে মূলনীতি পরিবর্তন করা হয়েছিল। এরপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনটা বলো তো, এই যে চতুর্দশ, এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে পঞ্চদশ, এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই তিনটা আমাদের জন্য সর্বোচ্চ ইম্পর্টেন্ট, বাদ বাকিগুলো একবার দেখে যাবা খুব সুন্দর করে, বুঝতে পারতেছ। এখানে চতুর্থ সংশোধনী একটু 2 স্টার দিয়ে পড়তে পারো, এই আর তেমন কিছু। এই জরুরি অবস্থা এটাও 2 স্টার দিবা, কিন্তু বেসিক্যালি 3 স্টার যেগুলো এগুলো একটু ভালোভাবে মনে রাখলেই হবে। সো এখন আমরা একটু মক টেস্ট হচ্ছে দেই। প্রথমত আমি তোমাকে যেমনটা বলেছিলাম যে এই ক্লাসটা মনোযোগ দিয়ে যারা যারা করছো তারা এই অ্যান্সারগুলো ইজিলি দিতে পারবে, এবং এই অ্যান্সারগুলো যদি তুমি দিতে পারো তাইলে বোঝা যাবে যে তুমি অ্যাকচুয়ালি শিখতে পারছো এবং তুমি ঢাকা ইউনিভার্সিটিতেও কোশ্চেন আসলে তুমি পারবা, কারণ এই সবগুলা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা আমাদের হচ্ছে পেইড ব্যাচের তোমরা অপেক্ষা করতেছিলে আমাদের ক্লাস দেখে পেইড ব্যাচে ভর্তি হবা, যদি মনে হয় তুমি বুঝছো তাইলে তুমি আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো। আমি লিঙ্ক কমেন্টে দিয়ে রাখবো। একটা কোর্সে আমরা সকল ইউনিভার্সিটি প্রিপারেশন তোমাকে বোঝাই দেবো। আমি এটা নিয়ে অনেক কথা বলছি যে তুমি আলাদা আলাদা প্রিপারেশন নিতে পারবা না, সেক্ষেত্রে স্বপ্ন ঢাবির পক্ষ থেকে আমরা তোমাদেরকে আলাদা আলাদা করে না, একদম একবারে প্রথম থেকে ফাউন্ডেশন ভিত্তিক প্রিপারেশনটা তোমাদের নেওয়াবো, রিটেন সহ। আমরা একদম তোমার অ্যাডমিশন জার্নি শেষ পর্যন্ত মানে উচ্চ পর্যন্ত সাপোর্ট দিব। এখানে তোমার প্রত্যেকটা লেকচারের উপরে এক্সাম থাকবে, সাপ্তাহিক এক্সাম থাকবে, মান্থলি এক্সাম থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং ডেডিকেটেড ডিসকাশন গ্রুপ থাকবে আমাদের সাথে ডিরেক্টলি মান্থলি 2বার হচ্ছে তোমাদের সাথে আমরা বসবো, ডিরেক্টলি কথা বলতে পারবা। সমস্ত কিছু যা যা প্রয়োজন সব কিছু তোমরা পাবা। তোমরা জাস্ট চেক আউট করতে পারো, 4টা বই পাবা, রিটেনের বইটা দ্য বেস্ট ইন বাংলাদেশ। সো তোমরা এটা একটু দেখতে পারো, আমি তাড়াতাড়ি করে শেষ করে দিই, ঠিক আছে। তোমরা একটা একটা করে নিজে নিজে অ্যান্সার করবা, পারলে কমেন্টে অ্যান্সার করবা, অথবা হচ্ছে একটু পজ করে নিজে অ্যান্সার করা ট্রাই করবা। আমি হচ্ছে সবগুলো একটা একটা করে অ্যান্সার করে দিয়ে যাচ্ছি। দেখো, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতার কথা উল্লেখ আছে? খেয়াল করো, এটা গত বছর আসছিল, এটা হচ্ছে আমাদের 28 নম্বর অনুচ্ছেদ, ঠিক আছে। ওকে, এরপরে বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? একটু আগে আমি বলছি, পঞ্চদশ সংশোধনী। এরপরে চলে আসো, নিচের কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন কে বলো? রাজিয়া বানু ছিলেন। এরা কেউ ছিল না, রাজিয়া বানু, প্রথমটাই অ্যান্সার। ওকে, এরপরে নিচের কোনটি 1972 সালে প্রণীত বাংলাদেশের প্রথম সংবিধানের মূলনীতি নয়? একটা জিনিস খেয়াল করবে, এটা এক্সট্রা টিপ, অলওয়েজ প্রশ্নটা ঠিকভাবে পড়বা, এগুলো হচ্ছে তোমার হচ্ছে ট্রিকি। হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমাকে একটু ঘাটানোর জন্য টিচাররা শেষে অ্যাড করে দেয়। মূলনীতি নয় কোনটা? সেটা হচ্ছে আমাদের সাম্যবাদ। এই তিনটা আমাদের ছিল, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, পড়াইছে। এরপরে কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে? একদম প্রথম পড়াইছে, সুপ্রিম কোর্ট। কেন রেকর্ড বলা হয়? কারণ সবকিছু রায় রেকর্ড করা হয়। এরপরে বাংলাদেশের সংবিধানের যে ভাগে মৌলিক অধিকার সম্পর্কিত বর্ণনা আছে, এইটা যদি না পারছো, হ্যাঁ 3। এরপরে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটা? রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সাংবিধানিক আইন, এটা আমি প্রথমেই বলেছি। এরপরে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিল? দেখছো, 2বার করে প্রশ্ন আসছে, রাজিয়া আক্তার বানু। এরপরে বাংলাদেশের সংবিধানে কোন ধারা অনুসারে সকল নাগরিকের আইন মানে আইনের দৃষ্টিতে সমান? এইগুলা হচ্ছে ওই যে আমি তোমাকে দিছি, এখান থেকে হচ্ছে তোমরা এখানে পড়ে নেবা, মানে ইম্পর্টেন্ট যেই অনুচ্ছেদগুলো এখানে দিছি স্লাইডের মধ্যে, এটা দেখেই কমন আসবে। বাংলাদেশের কোন ধারা অনুসারে সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমান? সেটা হচ্ছে 27। হ্যাঁ, পরেরটাতে চলে যাও। বাংলাদেশের সংবিধান মূলত কত ভাগে বিভক্ত? 11 ভাগে বিভক্ত। এই গেল আমাদের 10টা কোয়েশ্চেন। আশা করি তোমরা মোস্ট অফ দ্য কোয়েশ্চেন অ্যান্সার করতে পারছো। সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে, আমরা আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। নেক্সট ক্লাসে বোধহয় আমি তোমাদের বাংলাদেশের যে পরিচয় মানে বেসিক থেকে শুরু করব। আজকে এইটা শুরু করলাম, ওইখানে একটু আমি চাচ্ছি একটু ভালোভাবে তোমাদের অনেকগুলো টপিক ক্লিয়ার করে পড়াতে। দ্যাটস ওয়াই আমি প্রথম সংবিধান থেকে শুরু করলাম। সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, এবং অলওয়েজ বাসায় বসে প্র্যাকটিস না করলে হবে না। ক্লাসে যা পড়াইছি বাসায় বসে যদি একবার রিভিউ না করো, প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু কখনোই তুমি এখানে ভালো করতে পারবা না। সুতরাং নিজে রিভিশন দেওয়াটা অনেক বেশি জরুরি। অ্যাডমিশন পুরো সিজনটাই আলটিমেটলি নিজের পড়াশোনার উপরে ডিপেন্ড করে। অল দ্য বেস্ট সবাইকে। সবার সাথে দেখা হবে অন্য ক্লাসে।